ইতিহাস আমাদের একটি কঠিন সত্য শিখিয়েছে, কোনো রাষ্ট্র চিরস্থায়ী নয়। যে সাম্রাজ্য একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছিল, আজ তার শুধু ধ্বংসাবশেষই রয়ে গেছে। যেমন একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল রোমান এম্পায়ার, আজ তারই ফল হয়েছে। আর আধুনিক যুগে আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন কিভাবে কোলাপস করে। কিন্তু প্রশ্ন হলো, একটি নেশন কেন পতন হয়? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পতনের পর একটি নেশন আবার কিভাবে উঠে দাঁড়ায়? এর কয়েকটি কারণ রয়েছে। একটি নেশন পতনের সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। যখন রাষ্ট্রের নেতৃত্ব জনগণের সেবা করার পরিবর্তে ক্ষমতা ধরে রাখা এবং ব্যক্তিগত সম্পদ বাড়ানোর দিকে মনোযোগ দেয়, তখন রাষ্ট্রের ভিত দুর্বল হতে শুরু করে। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি মানুষের রাষ্ট্রের উপর বিশ্বাস নষ্ট করে ফেলে। এবং যখন মানুষের বিশ্বাস হারিয়ে ফেলে, তখন আইন, প্রতিষ্ঠান এবং প্রশাসনিক সবকিছু দুর্বল হয়ে যায়। ইতিহাস এর সবচেয়ে বড় উদাহরণ ফল অফ রোমান এম্পায়ার। সাম্রাজ্যের শেষ সময়গুলোতে প্রশাসন দুর্নীতিতে ভরে গিয়েছিল। বিখ্যাত চিন্তাবিদ লর্ড অ্যাকশন বলেছিলেন, পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। অর্থাৎ ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, আর সীমাহীন ক্ষমতা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে। একটি নেশনের ভাগ্য অনেক সময় নির্ভর করে তার নেতৃত্বের উপর। যদি নেতৃত্ব দুর্বল হয়, দূরদৃষ্টি না থাকে এবং সংকটের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে পুরো রাষ্ট্র বিপদের মুখে পড়ে। একজন ভালো নেতা শুধু বর্তমান সমস্যার সমাধান করেন না, তিনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন। কিন্তু ইতিহাসে আমরা দেখেছি অনেক শক্তিশালী রাষ্ট্র শুধু দুর্বল নেতৃত্বের কারণেই ধ্বংস হয়েছে। এর বড় একটি উদাহরণ কোলাপস অফ দ্য সোভিয়েত ইউনিয়ন। রাজনৈতিক অদক্ষতা এবং ভুল অর্থনৈতিক নীতি একটি সুপার পাওয়ার রাষ্ট্রকে ভেঙে দেয়। কোনো রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি হলো তার অর্থনীতি। যখন অর্থনীতি শক্তিশালী থাকে, রাষ্ট্র শক্তিশালী থাকে। কিন্তু যখন অর্থনীতি ভেঙে পড়ে, তখন রাষ্ট্রের ভিত্তিও কাঁপতে শুরু করে। অতিরিক্ত ঋণ, উৎপাদন ক্ষমতা কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি, এই সব কিছুই মিলিয়ে অর্থনৈতিক সংকট তৈরি করে। এর ভয়াবহ উদাহরণ আমরা দেখতে পেয়েছি ভেনেজুয়েলা ইকোনমিক ক্রাইসিস এবং জিম্বাবুয়ে হাইপার ইনফ্লেশনের মাধ্যমে। যখন অর্থনীতি ধ্বংস হয়, মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যায়, দারিদ্রতা বাড়ে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। একটি নেশন তখনই শক্তিশালী হয় যখন তার জনগণ ঐক্যবদ্ধ থাকে। কিন্তু যখন সমাজ বিভক্ত হয়ে যায় জাতি, ধর্ম, মতবাদ বা রাজনৈতিক দলের ভিত্তিতে, তখন রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এই বিভাজন অনেক সময় সহিংসতা এবং গৃহযুদ্ধে পরিণত হয়। এই ভয়াবহ উদাহরণ হলো সিরিয়ান সিভিল ওয়ার। বাংলাদেশের জুলাই 2024 একটি শক্তিশালী রাষ্ট্র কিছু বছরের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত। কিন্তু ইতিহাস আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, একটি নেশন পতনের পরেও আবার উঠে দাঁড়াতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তার শিক্ষা, প্রযুক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আবার বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়। আবার আরেকটি উদাহরণ হলো সিঙ্গাপুর। একসময় এটি ছিল দারিদ্র এবং সম্পদহীন একটি দেশ, কিন্তু শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে সেই রাষ্ট্রও আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়। দেশটি বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত করেন লি কোয়াং ইয়াং। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব দেন এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন বলেছিলেন, সিভিলাইজেশন রাইজ when they have strong unity and fall when corruption and division spreads। অর্থাৎ একতা সভ্যতাকে শক্তিশালী করে, আর দুর্নীতি ও বিভাজন সভ্যতাকে ধ্বংস করে। প্রশ্ন হলো, আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নেব, নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? ধন্যবাদ।